সামনের ৮-১০ দিন বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের জন্য খুব একটা কিন্তু ভালো যাবে না। এবার কেন বলছি এরকম কথা সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা কমপ্লিটলি দেখতে থাকুন। বাট এইটুকুনি আপনাদেরকে ভিডিওর ফার্স্টেই কনফার্মেশনের সাথে জানিয়ে দিচ্ছি যে শর্ট টার্মে বিটকয়েন ইথেরিয়ামের যাই হয়ে যাক না কেন, নেক্সট ৩-৪ মাসের মধ্যে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা ভালো একটা জিনিস দেখতে পাবো এবং তার সূত্রপাত অলরেডি হয়ে গেছে। কিছু কিছু অল্ট কয়েন যেমন বিএনবি নতুন করে অল টাইম হাই দিচ্ছে, অ্যাভাক্স, হাইপ, সোলানা, এই সমস্ত কয়েনগুলো কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে। সো ভিডিওটা দেখুন, অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বিশেষ করে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তো চলুন, খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক। তো আজকে ডেটে $6.3 ট্রিলিয়ন কাছাকাছি অপশানের এক্সপায়ারি ডেট আছে। এবার এটা কিন্তু কোনো রকম ক্রিপ্টোর অপশান নয়, এটা যে সমস্ত বড় বড় স্টক মার্কেট হয়ে থাকে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন ইকুইটি, ইন্ডেক্স, ফিউচার্স অপশান, ফিউচার কন্ট্রাক্টস, এইগুলোর এক্সপায়ারি ডেট এবং অনেক বছর পর কিন্তু এই এত অ্যামাউন্টের কন্ট্রাক্ট একসাথে এক্সপায়ার হচ্ছে, তাও একটা দিনে। সো বুঝতেই পারছেন ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল মার্কেটে কিন্তু একটু হলেও চাঞ্চল্য আজকে ডেটে থাকবে। S&P 500, ন্যাসড্যাক প্রত্যেকটাই কিন্তু এদিক ওদিক হতে পারে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত স্টক মার্কেট আছে বড় বড়, সেগুলোর মধ্যে কিন্তু প্রভাব পড়তে পারে এবং তার সাথে সাথে কিন্তু ক্রিপ্টো মার্কেটেও ছোটোখাটো প্রভাব পড়তেই পারে। এবার এটা বলার পাশাপাশি আমরা ডাইরেক্টলি চলে আসছি বিটকয়েনের চার্টে। এই চার্টটা যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা অলরেডি জানেন, ঠিক আছে? তো এই অ্যানালিসিস গতকাল কি গত পরশু টেলিগ্রামে আমি দিয়েই দিয়েছি। সো এখানে সিচুয়েশান একটাই, যেটা গত পরশু আমি মেবি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। এই যে জোন আছে দ্যাট ইজ 1,17,000। প্রিভিয়াস আলোচনা যখন করেছিলাম ভিডিওতে তখন বলেছিলাম যদি ক্রস করে উঠতে না পারে এবং ওঠার পরও যদি 5-7 দিন ঠিক এখানে যেমন সিচুয়েশান তৈরি হয়েছে এইখানে যদি না ক্রিয়েট হয় তাহলে কিন্তু পড়ে যেতে পারে। আগের যে আমার আলোচনাটা আছে সেটা দেখে নিলে দেখতে পাবেন, সেটাই কিন্তু বলা আছে। তো এখানে বুঝতেই পারছেন 1.17-এর ওপর উঠে তো দাঁড়ায়নি, সেখান থেকে পড়ে গেছে। তো সিচুয়েশান একটা, এখান থেকে কিন্তু মোটামুটি প্রিভিয়াস যে কনসলিডেশন জোন আছে বিটকয়েনের দ্যাট ইজ 1,12,000 থেকে 1,13,000 ওই অবধি কিন্তু একবার চলে আসতেই পারে। সো বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা প্লামেট দেখতে পাবো ওভার আ টাইম পিরিয়ড। বাট এই 7-8 দিনের মধ্যে পড়ুক বাড়ুক যাই হয়ে যাক না কেন, অর্থাৎ শর্ট টাইমে পড়ুক বাড়ুক যাই হোক না কেন, লং টার্মের পার্সপেক্টিভ থেকে অর্থাৎ 3-4 মাসের পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে কিন্তু বিটকয়েনের জন্য বেশ কয়েকটা গুড নিউজ অপেক্ষা করছে। তো একটা একটা করে কভার করা যাক। সো চলে এসেছি $1,50,000 কিন্তু সামনেই চলে যেতে পারে বলে অনেক অ্যানালিস্ট প্রেডিক্ট করছে এবং প্রেডিকশনের ভিত্তিও আছে। কিছু কিছু ইন্ডিকেটার হয়, এবার ইন্ডিকেটারগুলো যে সবসময় কার্যকরী হবে তার কোনো মানে নেই, তবু আমরা তার উপরই কিন্তু অনেক সময় ভরসা করি। তো এরকমই একটা ইন্ডিকেটার হচ্ছে দ্য নেটওয়ার্ক ভ্যালু অফ ট্রানজ্যাকশান গোল্ডেন ক্রস, শর্ট ফর্ম NVTGC। ঠিক আছে, এই ইন্ডিকেটার অনুযায়ী আমি যদি একটু ছবিটা বড় করে নিই তাহলে ইজিলি দেখতে পাচ্ছেন এটা একটা স্ল্যাব, রেড লাইন, তার তলায় গ্রিন লাইন, মাঝখানে যে সাদা পোর্শনটা পড়ে আছে RSIর যেমন প্লট হয়ে থাকে তেমনি এরকম একটা প্লট দেখতেই পাচ্ছেন। তো এই প্লটের মিড ব্যান্ডের কাছাকাছি কিন্তু পড়ে গেছে। তো এই অনুযায়ী কিন্তু বা ইন্ডিকেটারটা অনুযায়ী কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে বিটকয়েনের মধ্যে বেশ খানিকটা গ্রোথ ওভারঅলই এখন বাকি আছে। শর্ট টার্মে পড়লো বাড়লো কি হলো দেখার দরকার নেই। তো মোটামুটি আমরা 180 অবধি টার্গেট ধরে চলেছি, তো দেখা যাক এরপর কতটা কি যায়। ঠিক আছে, এর পরবর্তীকালে বারবার আপনাদের MVRVর চার্ট দেখানো হয়েছে, তো আজকে আর বড় করে দেখাচ্ছি না। MVRVর চার্টেও কিন্তু ধরা পড়েছে যে একদম লোয়ার ফেজে পড়ে আছে। এখান থেকে কিন্তু বিটকয়েনের ওভারঅল অর্থাৎ 3-4 মাসের পার্সপেক্টিভ থেকে বললে গ্রোথ হওয়া বাকি আছে। ঠিক আছে, তো এই 5-7 দিনের মধ্যে একবারও 1 অবধি নেমে এলেও চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, এরপর আমরা নেক্সট একটা বড় অ্যানালিসিসে চলে যাচ্ছি এবং ইনি অ্যানালিস্ট, তার সাথে সাথে বিটমেক্স বলে একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে, প্রত্যেকেই জানেন, তার CEO, ঠিক আছে, বা ফাউন্ডারও বলা চলে। তিনি বেসিক্যালি বলতে চাইছেন যে US যে ট্রেজারি মার্কেটটা আছে, এবার প্রত্যেকটা মার্কেটেরই একটা ক্যাপ থাকে। ক্যাপ ইন দ্য সেন্স ধরুন মার্কেটে লিকুইডিটি আছে, অর্থাৎ মার্কেটে টাকার ফ্লো আছে, অর্থাৎ মানুষের হাতে টাকা আছে সিম্পলি বলতে গেলে। এবার সেটা যখন ইনভেস্টমেন্টের দিকে আসে, সেটা বড় কোনো ইনস্টিটিউশনস হোক বা বড় রিটেলার্স হোক বা আম আদমি হোক না কেন, সে প্রথমে খোঁজে সবচেয়ে সেফেস্ট জায়গায় ইনভেস্ট করব। তো পৃথিবীতে সবচেয়ে সেফেস্ট জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে US ট্রেজারি এবং তা বাদে আপনারা জানেন ব্যাংকের FD ফেফডি হয়ে থাকে।
তো এইগুলোর মধ্যে প্রথম ইনভেস্টমেন্ট আসে। তো এই ট্রেজারি বা ইউএস ট্রেজারি যে ক্যাপ, সেটা মোটামুটি একটা প্রেডিকশান অনুযায়ী $850 বিলিয়ন কাছাকাছি আছে। অর্থাৎ ওই অবধি হয়ে গেলে ওই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যাবে, এবং ওদের দেশের গভর্নমেন্ট বা জেরম পাওয়েলের টার্গেটই হতো যে ইউএস ট্রেজারিটা আমি $850 বিলিয়ন অবধি আমরা টার্গেট রাখছি। তো বোঝা যাচ্ছে যে ওই অবধি যদি চলে যায় তাহলে লিকুইডিটি ইজ সেট টু ফ্লো ইনটু প্রাইভেট ফিনান্সিয়াল মার্কেট ওয়ান্স দ্য ইউনাইটেড স্টেটস ট্রেজারি ফিলস ইটস জেনারেল অ্যাকাউন্ট উইথ $850 বিলিয়ন। সো বুঝতেই পারছেন, একবার 850 বা তার আশেপাশে চলে গেলে, অর্থাৎ ক্যাপ সম্পূর্ণ হয়ে গেলে, আমরা কিন্তু যে লিকুইডিটি বা ক্যাশ ফ্লো মার্কেটে আছে তার কিছু অংশ প্রাইভেট ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে ইনফ্লো হতে দেখতে পাবো। এবং এটা মনে করছে যে এই রেট কাট একটা ক্যাটালিস্ট, বারবারই আমরা বলে আসছিলাম, এর চেয়েও বড় ক্যাটালিস্ট হয়ে উঠতে পারে ক্রিপ্টো মার্কেটের জন্য। কারণ প্রাইভেট ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আশা করি ভালোভাবেই বোঝেন যে ডিজিটাল অ্যাসেট বা এনএফটি সেক্টরটাকেই বোঝাই, বা আরও ছোটোখাটো কিছু আছে, ঠিক আছে। তো এর মধ্যে যদি ক্যাপিটাল ইনফ্লো হওয়া আরম্ভ করে তো বুঝতেই পারছেন যে কোনো কয়েনই বাড়বে, ঠিক আছে। চলে আসছি নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট জিনিসে। আপনারা অনেকেই জানেন যে এমন অনেক বিটকয়েন যখন ওই $5-7 পাওয়া যেত, কিংবা ইভেন তারও কমে পাওয়া যেত, অনেক সংখ্যায় কিনে রেখেছে এবং তারপর হারিয়ে ফেলেছে, ভুলে গেছে পাস কি, বা এরকম অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। তো এরকম দেখা যাচ্ছে যে লস্ট বিটকয়েনের একটা পরিসংখ্যান উঠে এসছে। এবার এই আর্টিকেলটা দেখানোর মানে কিন্তু লস্ট বিটকয়েন কত কি আছে বা না আছে সেটা আপনাদেরকে জানান দেওয়া নয়, এটা আপনারা যে কোনো জায়গাতেই দেখতে পাবেন, ঠিক আছে। তাও পরিসংখ্যানের বিচারে 2.3 মিলিয়ন থেকে 3.7 মিলিয়ন বিটকয়েন, অর্থাৎ 21 মিলিয়নের মধ্যে এই এত মিলিয়ন বিটকয়েন, যার অ্যাপ্রক্স পার্সেন্টেজ প্রায় 11 থেকে 18% দাঁড়ায় টোটাল সাপ্লাই, এগুলো কিন্তু চিরকালের মতো লস্ট হয়ে গেছে। এবার এই আর্টিকেলটার মেন টপিক কিন্তু এটা নয়, এবং এর ভ্যালুয়েশনও কিন্তু প্রায় $466 বিলিয়ন কাছাকাছি। এবার তাহলে কেন আর্টিকেলটা আপনাদের সামনে তুলে ধরলাম? এই আর্টিকেলটাই সামারি আকারে যদি বোঝানোর চেষ্টা করি, এখানে এটাই বোঝানো হয়েছে যে এই যে বিটকয়েন যেগুলো লস্ট হয়ে গেছে, যেগুলো আমরা মনে করছি কোনোভাবে রিকভার করা পসিবল নয়, কোনো এমন একটা ওয়ালেটে চলে গেছে যার কি ফ্রেজ লোকে ভুলে গেছে, বা যেখানে রেখেছিল সেটা হারিয়ে গেছে, বাট ওয়ালেটের মধ্যে থেকে তো গেছে। কারণ ব্লকচেন এমনই একটা জিনিস, তার মধ্যে কোনো কিছু এনগ্রেভ একবার করা হয়ে গেলে সেটা কিন্তু পার্মানেন্টলি সেখানে থেকে যাবে যতদিন না বার করা হচ্ছে। সো যেখানে থাকা লস্ট বিটকয়েনগুলো সেখানেই কিন্তু আছে। এবার একটু আপনারা ভেবেচিন্তে দেখুন যে কিউবিট সিস্টেম, অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটারের যে সিস্টেম, সেটা কিন্তু আমাদের যে তথাকথিত বাইনারি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম আছে বিটকয়েনের ক্ষেত্রে, যেটা SHA-256 অ্যালগরিদম, সেটাকে কিন্তু ইজিলি ব্রেক করতে পারে। আজ ব্রেক করতে না পারলেও 5 বছর পরে এমন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি দিকে আমরা চলে যাব যেখানে গিয়ে কিন্তু ব্রেক করতেই পারে। তো সেই সময় গিয়ে যদি কোনো এমন ব্যক্তি বা ইনস্টিটিউশন সেই বিটকয়েনগুলোকে হাতিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এক ঝটকায় বিটকয়েনকে ধূলিসাৎ করে দিতে পারে সেই কোম্পানি। ইভেন আমি মনে করলাম যে গুগল, মাইক্রোসফট বা এরকম কোনো নামি দামি কোম্পানির হাতে যদি ঠিকঠাক কাজে লাগাই কোয়ান্টাম কম্পিউটারকে, তাহলে এরা করবে না, এরা অতটাও চোর নয়। বাট আপনি সেম টাইমে মনে করুন নর্থ কোরিয়ার হাতে যদি এরকম টেকনোলজি চলে আসে, ইভেন নর্থ কোরিয়ার হাতেও আসতে হবে না, চায়না এরকম টেকনোলজি বিকশিত করছে, ঠিক আছে, চায়নাই দেবে নর্থ কোরিয়াকে দিয়েই হ্যাক করাবে। তাহলে তারপর যদি দাম পান এই এত সংখ্যার বিটকয়েন, যেটা প্রায় 11 থেকে 18% দাঁড়ায় টোটাল সাপ্লাই, তাহলে মেনে চলতে পারেন যে বিটকয়েনের মধ্যে যে প্লামেটটা আসবে সেটা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ আসবে, ঠিক আছে। তো এই দিকটাও কিন্তু একটা দিক যেটা ভেবেচিন্তে দেখা প্রয়োজন। বিটকয়েন বাড়ছে বলেই চিরদিন যে বেড়ে যাবে তার কোনো মানে নেই, কারণ এমন বিটকয়েন লস্ট হয়ে গেছে, এরপরও অনেক লস্ট হবে, ঠিক আছে। সেই সংখ্যাটা কেউ যদি রিকভার করতে পারে কোয়ান্টাম টেকনোলজির মাধ্যমে, তাহলে সে কিন্তু বিটকয়েনকে পুরোপুরি নিজের কন্ট্রোলে আনতে পারবে, ঠিক আছে। এই একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখলাম। যাই হোক, চলে আসে আমাদের নেক্সট আর্টিকেলটা, এবং এটাও কিন্তু বোঝবার আর্টিকেল। যে পরিমাণ লস্ট হয়ে গেছে, বাট ইনস্টিটিউশনসগুলো যে হারে বাইং করছে, সেই বাইংয়ের যদি আমি পার্সেন্টেজ আপনাদের সামনে তুলে ধরি বা ওনারশিপ তুলে ধরি, তাহলে সেটাও কিন্তু 23 থেকে 25% কাছাকাছি দাঁড়ায়। অর্থাৎ লস্ট যেগুলো হয়ে গেছে, বাট যেগুলো এক্সিস্ট করে তার মধ্যেও 23 থেকে 25% কিন্তু মার্কেট ক্যাপ শুধু ইনস্টিটিউশনসগুলো হোল্ড করে। এবং এটা যেমন একধারে ভালো নিউজ, একধারে খারাপ নিউজ। কেন খারাপ নিউজ? দেখুন, ইনস্টিটিউশনসগুলো সবসময় চাই তাদের যে ক্যাপিটাল, যেটা সে ইনভেস্ট করলো, সেটা সবসময় যেন সেফগার্ড থাকুক। এরপর সেটা রিটার্ন দিক না দিক, রিটার্ন দিলে তো খুবই ভালো। বাট এই সেফগার্ড করানোর জন্য ইনস্টিটিউশনসগুলো করে কি, ভোলাটিলিটি কমিয়ে দেয় যে কোনো দ্রব্যের বা স্টকসের বা বন্ডসের বা ইকুইটিসের বা ক্রিপ্টো মার্কেটের। তো বিটকয়েনের যখন টোটাল সাপ্লাই, অর্থাৎ ভ্যালিড সাপ্লাইয়ের 23 থেকে 25% এদের কাছে কন্ট্রোল আছে, এরা চাইবে যে ইন ফিউচার বিটকয়েন যেন অতটাও ভোলাটাইল না হতে পারে, যেটা এর আগে আমরা
দেখে এসেছি বারবার, এবং যে কারণের জন্য আমরা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করি, অ্যাড্রিনালিন রাশ অনুভব করি, সেই জিনিসটা কিন্তু ইন ফিউচার নাও থাকতে পারে। বাট ভাইসি ভার্সার যদি কথা বলি, তাহলে কিন্তু স্টক মার্কেটের মতো বিটকয়েনেরও প্রপোর্শনাল গ্রোথ হবে। অর্থাৎ 5 বছরে বা 10 বছরে দেখা গেল অ্যাভারেজ 100% রিটার্ন দিল কি 200% রিটার্ন দিল, এইরকম একটা অ্যাভারেজ রিটার্ন কিন্তু বিটকয়েন দিতে থাকবে। এবং ফল হলেও কিন্তু এখন যেমন বিটকয়েনের ফল হয়, অল টাইম হাই থেকে দেখা গেলো 75% পড়ে গেল, তারপর আবার বাড়তে আরম্ভ করলো, সেটা কিন্তু দেখবেন স্টক মার্কেট বা বন্ডসের মার্কেটের মধ্যে হয় না। ফল হলে ওই 10-15%-এর কাছাকাছি ফল হয়, তারপর আবার বাড়তে আরম্ভ করে। তো দিন প্রতিদিন কিন্তু আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি যেখানে কিন্তু আমরা আর অ্যাড্রিনালিন রাশটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে পাবো না, কারণ ম্যাক্সিমাম কন্ট্রোল কিন্তু বড় বড় যে সমস্ত কারেন্সিগুলো আছে, ইথেরিয়াম হোক বিটকয়েন হোক, সেগুলো ইনস্টিটিউশনসগুলো নিয়ে নিয়েছে। যাই হোক, এর পাশাপাশি আরও একটা আর্টিকেল উঠে আসছে, এবং যে জিনিসটা বললাম সেটাই আমি নয়, মাইকেল স্লেয়ার নিজে বলছে, বিটকয়েন এন্টার্স আ ম্যাচিউরিটি ফেজ। আমরা তো বুঝে গেছি ম্যাচিউরিটি ফেজে মোটামুটি এন্টার করে গেছে। এরপর যতটাই বাড়ুক না কেন, $2 লাখ যদি যায়, তাহলে এখান থেকে অর্থাৎ 1.15-1.20 যেখানেই পড়ে থাকুক না কেন, সেখান থেকে 70-80% বাড়বে, ঠিক আছে। বাট তার মেন বক্তব্য এটা একটু শুনে দেখুন। দ্য ডাইলেমা ইজ দিস, ইফ মেগা ইনস্টিটিউশনস অ্যারাইভ অ্যান্ড ভোলাটিলিটি ডিক্রিজেস। কারণ মেগা ইনস্টিটিউশনসগুলো যদি অ্যারাইভ হয় বা এন্টার নেয় মার্কেটে, ভোলাটিলিটি ডিক্রিজ হবে, সেটা স্বাভাবিক ব্যাপার, যেটা এক্ষুনি বললাম। বাট ইট উইল বিকাম বোরিং ফর আ ওয়াইল। অর্থাৎ আমাদের মতো যারা মার্কেটকে হুটহাট বেড়ে যেতে দেখতে অভ্যস্ত এবং সেখান থেকে আমরা কিছু প্রফিট করতে অভ্যস্ত, তারা বোর হয়ে যাবে, কারণ মার্কেট ওই রকম হুট করে বাড়বেও না, হুট করে পড়বেও না। এছাড়াও তিনি বলেছেন, অ্যান্ড সিন্স ইটস বোরিং ফর আ ওয়াইল, পিপলস অ্যাড্রিনালিন উইল সাবসাইড। অর্থাৎ এখন ইনভেস্ট করতে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে জিনিসটা আমাদেরকে বাধ্য করে, অর্থাৎ অ্যাড্রিনালিন রাশ, এক্ষুনি ইনভেস্ট করবো 5 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবে, এই জিনিসটা থাকবেই না ইন ফিউচার। তো এই জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা এই জন্যই করলাম যে দেখুন, বুল মার্কেট একটা হয়তো আমরা পাবো, এর আগে 2-3 বার পেয়েছি, মেবি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যেতে পারে, কিংবা নভেম্বর থেকেই শুরু হয়ে গেল বিভিন্ন অল্ট কয়েনগুলো বাড়া। তো এই বুল মার্কেটটাই মেবি প্রপার একটা ফুল ফ্লেজেড বুল মার্কেট হতে চলেছে অল্ট কয়েনগুলোর জন্য। এরপর হয়তো যে জায়গায় এই মার্কেটটা চলে যাচ্ছে বা যাদের হাতে চলে যাচ্ছে, তারা কিন্তু এরকম ভোলাটাইল এই মার্কেটকে আর থাকতে দেবে না। কিছু গিনা চুনা কয়েনই পড়ে থাকবে যেগুলো টিকে থাকতে পারবে রেসে, বাকি ম্যাক্সিমাম কয়েন কিন্তু ওয়াইপড আউট হয়ে যাবে মার্কেট থেকে। তো বিটকয়েনে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, শর্ট টাইমে কি হতে পারে, 3-4 মাসের মধ্যে কি হতে পারে, লঙ্গার পার্সপেক্টিভে কি হতে পারে, ইনস্টিটিউশনসগুলো যেহেতু অ্যাডাপ্ট করছে। তো আশা করি বুঝে গেছেন। চলুন সহজভাবে এবার ইথেরিয়ামে চলে যায়। ইথেরিয়ামে কিন্তু দেখা যাচ্ছে ইটিএফ এর ইনফ্লো হচ্ছে। এবার ইটিএফ এর ইনফ্লো যখন পড়লামই, বা $556 মিলিয়ন কাছাকাছি ইনফ্লো হয়েছে 1 উইকের মধ্যে, তখন ইনফ্লোর চার্টটা একবার দেখে নেওয়া যাক। চলে এসেছি বিটকয়েনের যদি ইটিএফ ফ্লোর ব্যাপারে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো একদম রিসেন্ট উইকের মধ্যে খুব একটা আউটফ্লো হয়নি, এই একদিনই হয়েছে 17 সেপ্টেম্বর, তারপরে কিন্তু হরে করে ইনফ্লো হচ্ছে। আমরা যদি এবার একটু ইথেরিয়ামে শিফট হয়ে যাই, তাহলে এখানেও দেখতে পাবো হরে করে কিন্তু লাস্ট 2-3 দিনের মধ্যে ইনফ্লোই হয়েছে। সো ইনফ্লো কিন্তু হচ্ছে, এবং শর্ট টাইমে 5-10% কি 4-5% যাই পড়ুক না কেন, অতটা চিন্তার কোনো কারণ নেই। এবং অল্ট কয়েনগুলো কিন্তু মাঝে সাঝে পারফর্ম করে যাবে, এবং তার সূত্রপাতও হয়ে গেছে, যেটা ভিডিওর স্টার্টিংয়েও বলছিলাম। বিএনবি নিজের অল টাইম হাই দিয়েছে, এবং এই ধরনের কয়েনগুলো কিন্তু ব্যাচের জন্য এবার থেকে আপনাদেরকে রেডি থাকতে হবে। না, মার্কেট বাড়েনি, ইথেরিয়াম তার অল টাইম হাইয়ের কাছাকাছি যায়নি, বিটকয়েন তার অল টাইম হাইয়ের কাছাকাছি যায়নি, তাহলে বিএনবি বা যেগুলো বেড়ে যাচ্ছে সেগুলো কেন বেচবো? এই চিন্তাভাবনা যদি নিয়ে থাকেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই মার্কেট থেকে ইনকাম করতে পারবেন না। কারণ বিটকয়েন যখন অল টাইম হাই দেবে, তার মানে এই নয় যে তখনই অন্যান্য অল্ট কয়েনগুলো অল টাইম হাই দেবে। তার 4-5 মাস আগেও কেউ দেবে, তার 1 বছর আগেও কেউ দিয়েছে, তার 1-2 মাস পরেও কেউ দেবে, ঠিক আছে। সো বিএনবি বা হাই যে সমস্ত কয়েনগুলো বাড়ছে, সেগুলো পার্ট বাই পার্ট সেল করতে থাকুন, কারণ বিএনবি অলরেডি প্রায় $1100 ছুঁই ম্যাক্সিমাম $2,500 যাবে এখন থেকে, হয়তো প্রেডিক্ট ওইটুকুনি করা যাচ্ছে। সো আরেকটু কিছু সময় অন্তরালে বেচা শুরু করে দিন এই সমস্ত অল্ট কয়েনগুলো যেগুলো পারফর্ম করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইথেরিয়াম নিয়ে যখন বললাম, ইথেরিয়ামের চার্টে চলে এসেছি, এবং এই চার্টটা কিছুক্ষণ আগেই আমাদের টেলিগ্রামে আমরা পাবলিশ করে দিয়েছি। এই জন্যই বারবার বলা হয়ে থাকে যে টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস সর্বপ্রথম আপনারা পেয়ে যান, ভিডিও আসতে দেরি হয়। সো অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ইভেন প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। এবার দ্রুত যদি বলে দেওয়ার চেষ্টা করি কী হতে পারে, এখান থেকে $4,500 ওপরে কিছুক্ষণের জন্য প্রাইস ছিল বা কিছু দিনের জন্য প্রাইস ছিল, তার উপরে হোল্ড করতে পারেনি, বিটকয়েন পড়েছে, এটাও পড়ে গেছে, $4,500 নিচে চলে এসেছে, অর্থাৎ মেন রেজিস্ট্যান্সের নিচে চলে এসেছে। তাহলে এবার কি হতে পারে, এখানেও একটা ম্যাগনেট জোন আছে বা অ্যাকুমুলেশন জোন আছে, যেটা ইথেরিয়ামের জন্য প্রায় 4,200 বা 4,250 থেকে 4,100 আশেপাশে আছে। ওই অবধি কিন্তু প্রাইস একবার এসে তারপর ওখান থেকে ফার্দার মোর রিকভারি করার চান্স আছে। তো এটা হয়ে গেল ইথেরিয়ামের শর্ট টার্মে কি হতে পারে ওভারঅল ব্যাপার স্যাপার, ঠিক আছে। এবার আমি ছোটোখাটো অল্ট কয়েন রিলেটেড নিউজ আছে সেগুলো একে একে কভার করে দিই। বাট তার আগে জানিয়ে রাখি, আমাদের সার্ভিসগুলোর ব্যাপারে বারবারই জানানো হয় যে আমরা
আমাদের ভিউয়ার্সদের জন্য বিশেষ কিছু সার্ভিস লঞ্চ করেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রিমিয়াম ক্রিপ্টো সিগন্যাল, এখানে আমরা ডে টু ডে ট্রেড করে থাকি। সেকেন্ড, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, যেটা রিলঞ্চড ভার্সন অর্থাৎ 2.0 নতুন ভার্সন, যেখানে এখন অবধি পোর্টফোলিও সাজিয়ে না থাকলে অনেক ভুল করছেন। তাও যারা বিগিনার্স, জানেন না, বোঝেন না, স্ক্র্যাচ থেকে পোর্টফোলিও বানাতে পারেনি, তাদের জন্য এই সার্ভিসটা এখনও ওপেন আছে। মেবি কিছু দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে, কারণ তখন অল্টকয়েনগুলো বেড়ে যাবে, তখন আর পোর্টফোলিও বানানোর কোনো লাভ হবে না। এখনও যারা যারা নেননি, নিতে ইচ্ছুক, নিয়ে নিতে পারেন, এখন অবধি স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। এরপর মার্কেট বাড়তে থাকলে এই সমস্ত সার্ভিসের প্রাইস কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, প্রাইস বা ইত্যাদি যাবতীয় ডিটেলস জানার জন্য নর্মাল টেলিগ্রামে জয়েন হবেন, সেখানে মডারেটার অ্যাকাউন্ট পাবেন, মডারেটার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ডিটেলস বলে দেবে। এর পরবর্তী সার্ভিস হচ্ছে পোর্টফোলিও চেকিং সার্ভিস, অর্থাৎ পোর্টফোলিও বানিয়ে রাখলে সেই কয়েনগুলোকে আমরা চেক করে দেবো, রিভিশন করার প্রয়োজন পড়লে রিভিশন করে দেবো, এক্সিট প্ল্যান দিয়ে দেবো। এছাড়া এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস আছে, যেটা একদম স্বল্প মূল্যের সার্ভিস, অর্থাৎ ইমিডিয়েট যদি কোনো কোশ্চেন থাকে তার সলিউশন আমরা ইমিডিয়েট বেসিসে প্রোভাইড করে থাকি, তার জন্য এই সার্ভিস। ঠিক আছে, তো এই হয়ে গেল। এবার যদি যে নিউজগুলো উঠে আসছে তার ব্যাপারে চলে আসি। হোয়েল অ্যাকুমুলেশন হয়েছে হাইপ কয়েনের মধ্যে, এবং হাইপ কয়েনটা কিন্তু ব্যাপক হাইপে আছে। ঠিক আছে, HYP কয়েন কিন্তু ব্যাপক হাইপে আছে, এবং প্রায় 53.96 অ্যাভারেজ প্রাইসে বাইং হয়েছে প্রায় 52,000 পিস, এবং তার অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় $22 মিলিয়ন কাছাকাছি। এবার আমরা যদি ডাইরেক্ট চার্টে চলে আসি, তাহলে 1 ডের চার্ট অনুযায়ী কিন্তু বেশ খানিকটা বেড়েছে, তো তারপর রিটেস্ট হচ্ছে স্বাভাবিক। তো ইমিডিয়েট সিচুয়েশনের কথা বলে আরও খানিকটা পড়তে পারে, মোটামুটি $48 অবধি চলে আসতে পারে। বাট এই আর্টিকেলটা দেখানোর পেছনে কিন্তু আরেকটা কারণ আছে। যদি দেখেন এই ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ যে হোয়েল কিনেছে রিসেন্ট 52,000 হাইপ, তার কাছে অলরেডি কিন্তু আরও হাইপ ছিল, এবং টোটাল 4 লাখের বেশি হাইপ কয়েন আছে, এবং এই কয়েনগুলোকে সে স্টেক করে রিওয়ার্ড কামাচ্ছে। এবার কোনো কয়েন, সেটা বিশেষ করে লেয়ার 1 যদি প্রজেক্ট হয় হাইপের মতো, এবং সেটা যদি স্টেকিংয়ের পার্সপেক্টিভে লোকে ইউজ করে, তাহলে বুঝতে হবে এই কয়েনটা কিন্তু লম্বা রেসের ঘোড়া। যেমন ইথেরিয়াম, আজ থেকে যারা 10 বছর আগে স্টেক করেছিল, রিওয়ার্ড কামিয়েছে, আজ হয়তো 10-12 বছর পরে গিয়ে সামান্য হলে বেচছে। অর্থাৎ যে সমস্ত কয়েনগুলো লোকে ওই এলো গেল এরকম না ইউজ করে স্টেক করে রাখছে, সেখান থেকে রিওয়ার্ড কামাচ্ছে, 5-10 বছর হোল্ড করছে, সেই সমস্ত কয়েনগুলোকে বুঝতে হবে যেগুলো লম্বা রেসের ঘোড়া। হাইপ কয়েন অলরেডি পারফর্ম করছে। ইন ফিউচার যদি 5-10 বছরের জন্য কোনো কয়েনকে দেখতে চান লেয়ার 1 প্রজেক্টের মধ্যে, তাহলে নিঃসন্দেহে হাইপ কয়েনকে চোখ মুজে কিনে রাখতে পারেন, কারণ এটা আবার একবার রিপিট করে দিচ্ছি, লম্বা রেসের ঘোড়া। ঠিক আছে, চলে আসছি নেক্সট আমাদের নিউজে। পাম্প বলে যে মিম কয়েন আছে, যেটা বিশেষ করে সোলান ইকোসিস্টেমের মধ্যে এসছে, তার মধ্যেও কিন্তু 1 বিলিয়ন পাম্প কয়েন এখানে কেনা হয়েছে, এবং তারও প্রায় অ্যামাউন্ট প্রায় $8 মিলিয়ন কাছাকাছি দাঁড়ায়। তো পাম্প কয়েন আমি চার্ট খুলে নিচ্ছি। তো এই নিউজটা আসার পরেই দেখতে পাচ্ছেন একদিনের মধ্যে বেশ খানিকটা পাম্প হয়েছে, এবং ক্যালকুলেট করলে এটা 7-8%-এর কাছাকাছি দাঁড়াবে। হ্যাঁ, 7%। ঠিক আছে, তো এবার রিসেন্ট টাইমের কথা বললে আমরা 1 আওয়ার্সের চার্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তো মার্কেট যেহেতু একটু পড়ছে, লংয়ের দিকের পজিশন বা ট্রেডের পার্সপেক্টিভ থেকে আমি কিছু দেখাচ্ছি না, বাট এই কয়েনটাও পড়তে পারে, এবং মোটামুটি ওভারঅল 0.0064 বা 60 কাছাকাছি কিন্তু ইজিলি পেয়ে যেতে পারেন। ওই জায়গায় পেয়ে গেলে আপনারা ট্রেডের পার্সপেক্টিভ থেকে কয়েনটাকে দেখতে পারেন। ঠিক আছে, চলে আসছি নেক্সট নিউজে। তবে নেক্সট নিউজে যাওয়ার আগে নট কয়েন নিয়ে একটু আলোচনা করে রাখা যাক, কারণ নট কয়েন বিষয়ে আমরা প্রচুর কমেন্ট পাই। নট কয়েনের কী হবে, মানে বিশেষ করে ট্যাপ টু আর্ন যে কটা গেম এসেছিলো, সেই কয়েনগুলো অনেকে হয়তো পেয়েছিল ফ্রি অফ কস্ট, বেচতে পারেনি, এখন কি হবে, অনেকটাই পড়ে গেছে। তো বলে রাখি, ট্যাপ টু আর্নের জামানা চলে গেছে। তাও আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন, আমি বলে রাখার চেষ্টা করছি। 1 উইকের চার্টে খুলে নিয়েছি। নট কয়েনের যদি কথা বলি, এখানে কিন্তু একটা সাপোর্ট জোনের কাছাকাছি তৈরি হয়েছে, এবং ওই জায়গা থেকে বারবার দেখা যাচ্ছে বাউন্স করছে। তো এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু বেশ খানিকটা পাম্প হওয়ার কথা, বাট অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এটা কিন্তু 1 উইকের চার্ট খোলা। সো এখান থেকে পাম্প হতে গেলে ফার্স্টে হয়তো পড়বে 5-10%, পড়ে 0.0015-এর কাছাকাছি এলো, তারপর বাড়তে কিন্তু 3-4 মাস সময় লেগে যেতে পারে। সো এই যে প্যাটার্নটা বলছি, এটা কার্যকরী হতে কিন্তু প্রায় 3-4 মাস সময় লাগতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা বিচার বিবেচনা করবেন, এবং এটা পুরোপুরি কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ পারপাস। এখানে অবধি অ্যারো মেরে রেখেছি, মানে 0.004 অবধি অ্যারো মেরে রেখেছি বলে মনে করার কিছু নেই যে অবধি বাড়বে, আরও বাড়তে পারে। বাট এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওভারঅলই, অনেকে জানতে চেয়েছে, তাই দেখিয়ে দিলাম। চলে আসছে আমাদের লাস্ট নিউজে, এরপর আমরা ভিডিও শেষ করবো, এবং খুব ইম্পর্টেন্ট নিউজ। সিবাইনুর মধ্যে বা সিবেরিয়াম ইকোসিস্টেমের মধ্যে কিন্তু একটা বড়সড় হ্যাকিং হয়েছে। এবার এর ফলে কিন্তু সিবেরিয়াম ব্রিজ, অর্থাৎ সিবাইরিয়ামের মধ্যে, অর্থাৎ লিসবোন যে সমস্ত টোকেনগুলো স্টেক করা যাবে, বা ইথেরিয়াম অনেক সময় অনেকে স্টেক করে রাখে, এগুলো কিন্তু আর ট্রান্সফার করা যাচ্ছে না, এবং অনির্দিষ্টকালের জন্য এই ট্রান্সফার সিবেরিয়াম বন্ধ করে রেখেছে। তো চিন্তার বিষয়, এবং এই আর্টিকেলটাই যদি সামারি আকারে বোঝানোর চেষ্টা করি যে এই হ্যাকিংটা হলো কীভাবে। মোট টোটাল 12 জন ভ্যালিডেটার ছিল, এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে 10 জন ভ্যালিডেটারই কম্প্রোমাইজড হয়ে গেছে, অর্থাৎ পুরো ইকোসিস্টেমই কিন্তু রসাতলে চলে গেছিল। যাই হোক, সিবাইনুর প্রাইস যে এখন ওই জায়গায় টিকে আছে, এটাই বড়সড় ব্যাপার। বাট $2.3 মিলিয়ন কাছাকাছি হ্যাক হয়েছে।
পরবর্তীকালে কখন আবার এই ব্রিজিং শুরু হবে তার কোনো ইয়ত্তা নেই। সো বুঝতেই পারছেন যে অ্যাট প্রেজেন্ট ডেটে শিবা ইনু ইকোসিস্টেমে যে সমস্ত কয়েন আছে বোনলিস, এগুলো কিন্তু ফ্র্যাজাইল কন্ডিশনে আছে। আচ্ছা, এই বিষয়ে যদি আরও কোনো আপডেট আসে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো সবার আগে। তাই আবারও রিকোয়েস্ট করছি টেলিগ্রামে সবার আগে জয়েন হয়ে যান। ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। অনেক কিছু জিনিস ইনডেপথ বোঝানোর চেষ্টা করলাম। শর্ট টার্মে কী হতে পারে, শর্ট টাইমে কী হলে কিছু চিন্তা করার কারণ নেই, মিড টার্মে কী হতে পারে, লং টার্মে কী হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই অবধি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।